Assalamu alaikum. Welcome to the MCQ math solution of 10 Banks and FI's Senior Officer 2023. Let's get started. Question number 1. A, B, C, D and E are 5 consecutive numbers in increasing order of size. Deleting one of the 5 numbers from the set decrease the sum of the remaining numbers in the set by 20%. Which one of the following numbers was deleted? তাহলে A, B, C, D, E পাঁচটা consecutive numbers বলা হচ্ছে। তো আমরা যদি এই consecutive নাম্বারগুলোকে A, B, C, D, E কে যদি ধরে নেই যেহেতু consecutive নাম্বার, তাহলে একটা 1, B হচ্ছে 2, 3, 4, 5 যদি ধরে নেই, তাহলে এখন বলা হচ্ছে যে তাদের কোনো একটা নাম্বারকে ডিলিট করা হলে তাদের সামটা 20% কমবে। তাহলে কোন নাম্বারটাকে ডিলিট করা হয়েছে? তো এখন আপাতত সামটা কত আমরা সেটা যদি দেখি, এখানে যেহেতু 1 + 2 + 3 + 4 + 5 কনজিকিউটিভ নাম্বার, তাহলে কনজিকিউটিভ নাম্বারের মাঝেরটা হচ্ছে 3 হচ্ছে অ্যাভারেজ আর 3 + 5 = 15 হবে, তাহলে সাম। তাহলে এই কনজিকিউটিভ নাম্বারগুলোর সাম আমরা যেগুলো অ্যাজিউম করলাম তা হচ্ছে যে 15। এখন যদি সাম 20% কমে, তাহলে আমরা দেখব যে 20% অফ 15টা কত। 20% অফ 15 হচ্ছে 15 2 30 অর্থাৎ 3। তার মানে হচ্ছে যে এই নাম্বারগুলো থেকে যদি 3 যে নাম্বারটা সেটাকে যদি ডিলিট করা হয় তাহলে 20% কমবে। তাহলে 3 হচ্ছে এখানে এই 3 যেটা সেটা আমাদের সিতে আছে। তাহলে এ বি সি ডি ই এফ এর মধ্যে সি যে নাম্বারটা সেটাকে ডিলিট করলেই তাদের সামটা 20% ডিক্রিজ হবে। তাহলে অ্যান্সার হবে এখানে এই যে সি যেটা অপশন ডি তে, সেটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2. Ball S contains only marbles. If 1/4 of the marbles were removed, the ball would be filled to 1/2 of its capacity. If 100 marbles were added, the ball would be full. How many marbles are in ball S? তাহলে এখানে 1/4 যে কটা মার্বেল আছে তার 1/4 যখন রিমুভ করা হয়েছে তখন সেটা ক্যাপাসিটির হাফ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 1/4 যদি রিমুভ করা হয় তাহলে রয়ে যায় কিন্তু 3/4। যে কোনো একটা অংশের 1/4 রিমুভ করলে 3/4 রয়ে যায়। তার মানে মার্বেল যা ছিল তার 3/4 মার্বেল যেটা সেটা হচ্ছে এই ক্যাপাসিটির 1/2 অর্থাৎ 1/2 অফ সি। তাহলে 3/4 অফ মার্বেল যা কিছু যে কটা মার্বেল সেটা ক্যাপাসিটির হাফ অর্থাৎ 1/2 সি। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে যে এখানে 100 marbles were added, the ball would be full, অর্থাৎ যে কটা মার্বেল এম ছিল তার সাথে যদি আরো 100 অ্যাড করা হয় তাহলে বলটা ফুল হবে, অর্থাৎ ক্যাপাসিটি সমান হবে, অর্থাৎ ইকুয়াল টু সি হবে। তাহলে এই দুটাকে সলিউশন করে দুটো ইকুয়েশন আছে, সলভ করে আমরা অ্যান্সার পেতে পারি। তবে এটা সলভ করতে গেলে হয়তো 1 মিনিট লেগে যাবে, বাট এটা 10 সেকেন্ডে করার সুযোগ আছে যদি শুধুমাত্র আমরা এই সম্পর্কটা থেকে একটু রেশিওতে চলে যাই। তো সেটা হচ্ছে যে 3/4 অফ এম ইকুয়াল টু 1/2 অফ সি। তাহলে আমরা যদি এম বাই সি মার্বেল বাই ক্যাপাসিটি সেটা যদি লিখি তাহলে সেটা হবে যে 4 ডিভাইড বাই 3 2 6। তার মানে হচ্ছে যে এখানে ক্যাপাসিটি যা ছিল সেটা যদি 6 হয়ে থাকে তাহলে মার্বেলের সংখ্যা 4। যেহেতু কোশ্চেনে বলা হচ্ছে যে আরও 100টা মার্বেল অ্যাড করলে ক্যাপাসিটির সমান হয়, ফুল হয়, তার মানে আমাদের এখানকার রেশিওতে এই 2 থেকে 6 মানে 4 থেকে 6 মানে 2টা অ্যাড করতে হবে। এই 2 ইউনিট যেটা সেটাই তাহলে এখানে কোশ্চেনে 100। তাহলে 2 ইউনিট যদি 100 হয় মানে 2টা অ্যাড করলে 6 হয়, ফুল হয়। তো 2 ইউনিট কোশ্চেনে বলা হচ্ছে যে 100টা অ্যাড করলে ফুল হয়। তাহলে 2 ইউনিট হচ্ছে যে 100। তাহলে মার্বেল ছিল কয়টা? সেটা হচ্ছে যে 4। মার্বেলের সংখ্যা কিন্তু 4। তাহলে 4 ইউনিট কত হবে? তো 4 ইউনিট হবে 200। তাহলে 200 হবে এই কোশ্চেনের অ্যান্সার। অপশন ইজ বি। Question number 3. Square ABCD is inscribed in a circle whose radius is 4 cm. Calculate the area of the square. তাহলে এখানে ABCD স্কোয়ার এটা একটা সার্কেলের ভিতরে ইনস্ক্রাইবড আছে এবং এই সার্কেলের রেডিয়াসটা 4 সেন্টিমিটার, অর্থাৎ এটা যদি সেন্টার হয়ে থাকে তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে যে 4। তাহলে আমরা যদি রেডিয়াসটাকে এখানে বাড়িয়ে ডায়ামিটার পর্যন্ত যাই, তাহলে যেহেতু রেডিয়াস 4 ছিল ডায়ামিটার তাহলে কিন্তু 8 হচ্ছে। এখন একটা সার্কেলের ডায়ামিটার থেকে এরিয়া বের করতে গেলে এরিয়া অফ সার্কেল স্কোয়ারের এরিয়া আছে। তাহলে এই যে স্কোয়ারের জন্য যেটা সার্কেলের ডায়ামিটার সেটা স্কোয়ারের জন্য ডায়াগোনাল। তাহলে ডায়াগোনাল থেকে স্কোয়ারের এরিয়া বের করতে গেলে সম্পর্ক হচ্ছে যে এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল টু ডায়াগোনালের স্কোয়ার বাই 2, ডি স্কোয়ার বাই 2 হয়। তো এই ডি মানে হচ্ছে যে এখানে 8, তাহলে 8 স্কোয়ার বাই 2
অর্থাৎ 64/2, 64/2 হচ্ছে যে 32, তাহলে 32 হবে এরিয়া, অপশন হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 4, what is the difference between the amount of interest earned on a principal of টাকা 100 for 2 years at 10% simple interest rate and 10% compounding interest rate? অর্থাৎ 10% সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টে 100 টাকার 2 বছরের যে ইন্টারেস্টগুলো তাদের পার্থক্য কত, ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্টের পার্থক্য কত। তো এটা একটা মৌখিক কোশ্চেন। আসলে 2 বছরের সিম্পল ইন্টারেস্টের ইফেক্টিভ রেট হচ্ছে যে 20% এবং 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টিং এর ক্ষেত্রে 10%-এর কম্পাউন্ডিং ইন্টারেস্ট হচ্ছে যে 21%। তার মানে হচ্ছে যে 1% ডিফারেন্স। যেহেতু অ্যামাউন্টটা প্রিন্সিপালটা 100 টাকা, তাহলে 100 টাকার 1% মানে 1 টাকা, তাহলে অ্যান্সার ডি হবে। অর্থাৎ এখানে যদি আমরা ইফেক্টিভ রেটস এসআইয়ের ক্ষেত্রে দেখি, এসআইয়ের ক্ষেত্রে 2 বছরে প্রথম বছরে 10% এবং দ্বিতীয় বছরে 10%, তাহলে 10%-10%-এ ইফেক্টিভ ওভারঅল যে ইন্টারেস্ট পাওয়া যাবে সিম্পল ইন্টারেস্ট সেটা 20% হচ্ছে। আর কম্পাউন্ডিং ইন্টারেস্টের ক্ষেত্রে সেটা 10% এবং 10% এটা তো পাচ্ছেই, মোর আবার ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্টটা হয়েছিল অর্থাৎ 10, এই যে যেটা এটার উপরে আবার সেকেন্ড ইয়ারে 10% আর ইন্টারেস্ট পাবে, যার কারণে এখানে আবার 10 × 10/100 এটা করা হয় এত পার্সেন্ট। তো এটা যোগ করলে এখান থেকে পাওয়া যাবে যে এখানে 10 আর এখানে 10 20, সো আর এখানে আসবে 1, সো 21%। তো এর তাহলে এখানে 20% সিম্পল ইন্টারেস্টে, 21% কম্পাউন্ড ইন্টারেস্টে, এই দুটার পার্থক্য হচ্ছে 1%। তাহলে 1% ডিফারেন্স, এবং এটা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 100, তাহলে 1% অফ 100 ইকুয়াল টু হচ্ছে যে 1, 100 টাকার 1% 1 টাকা, তাহলে এই 1 টাকা হবে অ্যান্সার। তো এটা আসলে এখান থেকে শুধুমাত্র ডিফারেন্সটা এই জায়গাটাতে ক্রিয়েট হচ্ছে, এটা আমরা খেয়াল করলেই হয়ে যায়। অর্থাৎ সিম্পলি আমরা যদি শুধুমাত্র 10% অফ 10% করে করতাম, 10% অফ 10% অফ 100, এটাই হচ্ছে মৌখিক ক্যালকুলেশনটা। বিকজ এইখানে 10 আর এখানে 10 20, কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে এই 10 আর এই 10 20 সেম থাকলো, তাহলে কম্পাউন্ডিংয়ের সাথে সিম্পলের পার্থক্য হচ্ছে যে এই জায়গাটায়, যেটা 10 × 10/100 ফর্মুলাতে যদি বলি তাহলে a + b + ab/100, সাকসেসিভ পার্সেন্টেজ রুলের যে ফর্মুলা সেটা হচ্ছে a + b + ab/100, তাহলে এই ab/100 অংশটুকু পার্থক্যটা ক্রিয়েট করে। অর্থাৎ 10% অফ 10% অফ 100, সেটাই আমাদের এখানে এই ডাইরেক্ট অ্যান্সারটা আর কি। তো এটা মাথায় মাথায় চিন্তা করতে হবে, 10% অফ 10% মানে আসলে 1%, তাহলে 1% অফ 100 মানে হচ্ছে 1, সো এই 1টাই আর কি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, if 0 less than x less than equal to 1, then which one of the following is the maximum value of x minus 1 whole squared plus x? তাহলে x minus 1 whole squared plus x এটার ম্যাক্সিমাম ভ্যালু জানতে চাচ্ছে। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে যে x minus 1 whatever the value of x minus 1, যেহেতু উপরে স্কোয়ার আছে, বর্গ আছে, তাহলে যে কোনো বর্গ সবসময় এই নন নেগেটিভ হবে। তো এখানে বলাও আছে যে x is greater than 0, x greater than 0 মানে হচ্ছে যে x পজিটিভ, আর এই অংশটুকু তাহলে ডেফিনেটলি নন নেগেটিভ। আর x যেহেতু পজিটিভ বলা আছে, তাহলে এই যোগফলটা অবশ্যই পজিটিভ হবে। এখন অপশনের দিকে যদি তাকাই, অপশনে শুধুমাত্র একটাই অপশন আছে পজিটিভ, কাজেই এই নেগেটিভগুলো হওয়ার কোনো সুযোগ নাই। ম্যাক্সিমাম ভ্যালু তাহলে এই 1 যেটা পজিটিভ আছে সেটাই অ্যান্সার হবে। তো তারপরেও যদি আমরা সলভ করে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে x এর যে রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত, মানে 0-র উপর থেকে বড়, তার মানে 0.1, 0.2, 0.3 ইত্যাদি যে কোনো কিছু হতে পারে আপ টু 1 পর্যন্ত। তো যে কোনো ডেসিমাল 1-এর নিচে, 0 থেকে 1-এর মধ্যে যে কোনো ফ্র্যাকশন বা ডেসিমাল নিয়ে আমরা এটা চেক করে দেখতে পারি। তো লেটস সে যেহেতু এখানে ইকুয়াল টু 1ও আছে, লেস দেন ইকুয়াল টু 1 মানে 1 বা 1-এর সমান বা 1-এর চাইতে ছোট, তা আমরা তাহলে ইকুয়াল নিতেই পারি। তো যদি নেই তাহলে এই 1 x এর ভ্যালু যদি 1 ধরি, x = 1, তাহলে এখানে 1 - 1 whole squared plus 1, তাহলে দেখা যাচ্ছে এটা 1 - 1 0, 0 স্কোয়ার ইজ 0, 0 + 1 is 1। তো তার মানে এই ভ্যালুটাই হবে এখানে সর্বোচ্চ ভ্যালু। বাকিগুলো যদি আমরা এখানে এই চেক করে দেখি বা অন্যান্য ভ্যালু বসাই, তাহলে এই ভ্যালুগুলো নেগেটিভ ভ্যালু কখনো বা 0 সেটা কখনো আসবে না। তো কাজেই অ্যান্সার হবে অপশন A 1। কোশ্চেন নাম্বার 6, পয়েন্ট A is 10 km west of point B, point B is 30 km north of point C is 20 km east of point D. What is the distance between points A and D? তাহলে এখানে
A is 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি। আমরা যদি এ এখানে রাখি, এখানে এ চিন্তা করি আর এখানে বি চিন্তা করি, তাহলে এখানে 10 কিলোমিটার, এটা 10 কিলোমিটার ওয়েস্টে আছে। এরপরে পয়েন্ট বি ইজ 30 কিলোমিটার নর্থ অফ পয়েন্ট সি। তো বি যেহেতু নর্থে আছে, তার মানে সি তাহলে সাউথে আছে, এবং তার মানে নিচের দিকে এখানে 30 কিলোমিটার, লেটস এখানে সি আছে, তো এই ডিস্টেন্সটা 30 কিলোমিটার। তারপর বলা হচ্ছে পয়েন্ট সি ইজ 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি। সিটা হচ্ছে যে ডি এর 20 কিলোমিটার ইস্টে, তার মানে তাহলে ডি সি এর ওয়েস্টে আছে। তো ডি সি এর ওয়েস্টে থাকা মানে তাহলে এই পাশে থাকবে, এদিকে লেটস সে এই দূরত্বটা এখানে বলা হচ্ছে যে 20, তো সো এটা লেটস সে 20। এখন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্টস এ অ্যান্ড ডি? এ এবং ডি এর, এখানে ডি এটা, তাহলে এ আর ডি এর ডিস্টেন্সটা কত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা কত, এটা জানতে চাওয়া হচ্ছে। তো এই ধরনের কেসে আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করব, এইভাবে করে লম্ব করে নেই, লম্ব নিয়ে নিলে তাহলে এটা এখানে যেহেতু টোটালটা 20, তাহলে এই পাশে এই যে উপরে যেহেতু 10 আছে, তাহলে নিচেও 10 আছে, আর এখানেও 10 আছে, যদিও এটা আঁকার সময় এক সমান হয়নি, বাট এখানে 10 ইউনিট আছে, 10 কিলোমিটার আছে। আবার এই পাশে যেহেতু এটা 30 আছে এখানে, তাহলে এই লম্বটাও এটাও 30। তাহলে এখন একটা যেহেতু আমরা লম্ব টেনেছি, একটা সমকোণী ত্রিভুজ এখানে তৈরি হয়েছে। এই সমকোণী ত্রিভুজের একটা বাহু হচ্ছে যে 30 আর একটা বাহু 10, আমাদের দরকার হচ্ছে যে এই অতিভুজ এডি সেটা কত। তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা জানি অতিভুজের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে যে এডি হবে, তাহলে এডি হবে আন্ডাররুট একটা বাহু 30 তার স্কোয়ার প্লাস আরেকটা বাহু 10 তার স্কোয়ার। তো 30 স্কোয়ার হচ্ছে 900, 10 স্কোয়ার হচ্ছে 100, তার মানে 1000। সো আন্ডাররুট 1000কে লেখা যায় 100 ইন্টু 10। 100 রুটের বাইরে চলে আসলে 10 থাকে, 10 হয়, আর ভিতরে রুট 10 থেকে যায়। তো তার মানে 10 রুট 10 হবে এই কোশ্চেনের অ্যান্সার। অপশন হচ্ছে বি। তাহলে কোশ্চেন নাম্বার 7, there are 3 doors to a lecture room. In how many ways can a lecturer enter the room from one door and leave from another door? তাহলে 3টা ডোর আছে, মনে করি এ বি সি, 3টা ডোর। তো একটা দিয়ে প্রবেশ করে অন্যটা দিয়ে লিভ ফ্রম অ্যানাদার ডোর বলা হয়েছে, অন্যটা দিয়ে বের হবে কতভাবে হতে পারে। তার মানে এখানে প্রতি তিনটা যে কোনো একটার জন্য আমার বের হওয়ার সময় 2টা অপশন, ওই ডোরটা ছাড়া ওই ডোরটা বাদ দিলে বাকি 2টা অপশন আছে। তাহলে প্রতি ক্ষেত্রে 3 ইন্টু 2, অর্থাৎ মোট তাহলে 6টা ওয়েতে সে এই ইন এবং এন্টার হতে পারে, ইন এবং আউট হতে পারে। তার মানে 6, অপশন সি হবে অ্যান্সার। বিকজ এটা লেটস আমরা যদি অপশন ইয়েগুলো দেখি, ওয়েগুলো কী কী, যেমন এ বি সি যেহেতু 3টা ডোর, তাহলে এ দিয়ে ইন হয়ে বি দিয়ে আউট হলো, এটা একটা ওয়ে। তারপরে এ দিয়ে ইন হয়ে সি দিয়ে আউট হলো আরেকটা ওয়ে। আবার বি দিয়ে ইন হয়ে এ দিয়ে আউট হলো একটা ওয়ে, আবার বি দিয়ে ইন হয়ে সি দিয়ে আউট হলো আরেকটা ওয়ে, অথবা সি দিয়ে ইন হয়ে এ দিয়ে আউট হলো, অথবা অ্যান্ড সি দিয়ে ইন হয়ে বি দিয়ে আউট হলো। এই 6টাই আসলে এখানের অপশন। তাহলে এটা প্রিন্সিপালস অফ কাউন্টিং অনুযায়ী, রুল অনুযায়ী, এটা যেহেতু 3টা ডোর, 3টার যে কোনো একটা দিয়ে প্রবেশ করতে পারবে সে, তাহলে 3, এবং বেরোয়ার সময় সে অন্য দরজা দিয়ে বের হবে, তাহলে ওইটা বাদ দিয়ে যেটা দিয়ে প্রবেশ করবে সেটা বাদ দিয়ে বাকি 2টা অ্যাভেলেবেল, তাহলে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, আর রম্বাস ইজ এ কোয়াড্রিলেটারাল, অর্থাৎ রম্বস একটা চতুর্ভুজ। কেমন চতুর্ভুজ? হুজ অল সাইডস আর ইকুয়াল। তো রম্বসের সমস্ত সাইড ইকুয়াল, এটা আমরা জানি। এখন এটা অপশন অ্যান্সার দেওয়ার সাথে মানে কমপ্লিট হওয়ার আগে একটু দেখে নেওয়া উচিত আরও কোনো কিছু আছে কিনা। বিতে বলা আছে হুজ এনি টু অপোজিট সাইডস আর প্যারালাল। তো রম্বসের কিন্তু যে কোনো অপোজিট সাইডগুলো প্যারালাল হয়, বিকজ রম্বস একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের যেহেতু অপোজিট সাইডগুলো প্যারালাল, তাহলে রম্বসেরও যে কোনো অপোজিট সাইড প্যারালাল হয়, তাহলে এটাও সত্য। সিতে বলা আছে হুজ অল ইকুয়াল অ্যান্ড 4 অ্যাঙ্গেলস আর, মানে সাইডগুলো ইকুয়াল এবং অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। না, রম্বসের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় না, স্কোয়ারের ক্ষেত্রে সেটা সত্য ছিল। তাহলে এখানে এ এবং বি দুইটা কারেক্ট। তো অপশন ডিতে বলা হচ্ছে যে বোথ এ অ্যান্ড বি, তাহলে ডি হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে ফাইনালি কোশ্চেন নাম্বার 9, ফর এ রিসার্চ পারপাস 2500 individuals were interviewed. Among them 750 persons have bank accounts in state-owned commercial banks, SOCBs, and 250 persons have bank accounts in private commercial banks, PCBs. How many of them have bank accounts in both state-owned commercial banks and private commercial banks? তো বোথে কয়টা আছে? তো আমরা যদি স্টেট ওন্ডে দেখি, এখানে হচ্ছে 750 এবং
প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে আছে যে 2250, এই দুটাকে যোগ করলে 750 প্লাস 2250 এটা যোগ করলে এখানে 3000 আসতেছে, 3000। তাহলে টোটাল অ্যাকাউন্ট 3000 আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল তো আছে 2500। তার মানে অতিরিক্ত আসলো 500, যেটা এখান থেকে যদি সাবট্রাক্ট করি তাহলে এই যে 500 অতিরিক্ত অ্যাকাউন্ট হয়ে গেল, সেই 500 অ্যাকাউন্ট হোল্ডাররা আসলে বোথ অ্যাকাউন্টসে তাদের অ্যাকাউন্ট আছে, বোথ দ্য ব্যাংকস তাদের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ অপশন হবে সি। এটার ইলাবোরেশন হচ্ছে যে যদি আমরা সেটের চিন্তা করি তাহলে টোটাল ইকুয়াল টু হচ্ছে যে এ একটা যদি সেট হয়ে থাকে এবং প্লাস বি আর একটা যদি সেট হয়ে থাকে মাইনাস হয়ে থাকে বোথ। তো এখানে যদি আমরা টোটাল বসাই, যে টোটাল হচ্ছে যে এখানে 3000, আর এ এবং বি যেটা সেটা বলা আছে যে এখানে 750 না, টোটাল তো 2500 বলা আছে, সরি টোটালটা 2500, এই টোটাল কোশ্চেনে বলা আছে যে 2500। তো এ হচ্ছে 750 প্লাস বি হচ্ছে 2250 আর মাইনাস বোথ। তো এখন এই বোথটাকে আমরা যদি, যেহেতু নেগেটিভ আছে, বাম পাশে নিয়ে আসলে তখন দেখা যাবে এখানে 3000 এর থেকে 2500 বিয়োগ করলে এই 500টা চলে আসছে। সো 500 ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, what would be the value of 20% of m as a percentage of p if 8% of m equal to 4% of p? অর্থাৎ আমাকে বলা হচ্ছে যে 8% of m is equal to 4% of p। এখন বের করতে বলা হচ্ছে যে 20% of m এটা p এর কত পার্সেন্ট। তো তার মানে এই যে 8% of m যেটা, এটাকে যদি আমি এখন 20%-এ নিতে চাই, 20% of m, তাহলে এটা ইকুয়াল টু কত পার্সেন্ট অফ পি হয়ে যাবে। তো এটা যদি একটু ক্যালকুলেশনের হিসাব থাকে তাহলে বোঝা যায় 8 আর 20 সম্পর্কটা হচ্ছে যে আসলে আড়াই গুণ, 8 যেটা সেটা আড়াই গুণ হয়ে যায় 20 হতে গেলে। তাহলে 8% অফ এম যখন 20% অফ এম হচ্ছে 2.5 টাইমস হয়েছে, তাহলে নিশ্চয়ই এ পাশে 2.5 টাইমস হতে হবে, অর্থাৎ 4 যেটা সেটাকে যদি 2.5 টাইমস করি তাহলে 4 এর ডাবল 5, 5 এর ডাবল 10%, তার মানে হবে 10% অফ পি। সো এটাই হবে আনসার। তাহলে পি এর সাপেক্ষে পি এর অ্যাজ এ পার্সেন্টেজ অফ পি সেটা ইকুয়াল টু হচ্ছে যে 10%, অর্থাৎ অপশন হচ্ছে সি, অপশন সি। কোশ্চেন নাম্বার 11, which is the larger between two numbers if they are in the ratio of 6:13 and their least common multiple is 312? তাহলে এই লিস্ট কমন মাল্টিপল মানে এলসিএম দেওয়া আছে 312 দুইটা নাম্বারের, এবং তাদের রেশিও দেওয়া আছে 6:13। তাহলে এই যে 6:13 এর মানে হচ্ছে তাদের মধ্যে আনকমন পার্টটা এখানে 6 এবং 13, আর কমন যে অংশটা দুইটা নাম্বারের মধ্যে সেটা আসলে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেটা এখান থেকে মানে সরিয়ে নেওয়া হয়েছে রেশিওর মাধ্যমে। কিন্তু যখন এলসিএম 312 বলা হচ্ছে, এলসিএম হচ্ছে যে কমন ইন্টু আনকমন, অর্থাৎ এই যে কমন হচ্ছে যে এইচসিএফ এবং আনকমন হচ্ছে এখানে 6 এবং 13। তার মানে তাহলে আমরা এইচসিএফটা পেয়ে যাচ্ছি এখানে 312 ডিভাইডেড বাই যে আনকমন পার্টগুলো, অর্থাৎ 6 × 13 করলে কমন পার্টটা অর্থাৎ এইচসিএফটা পাওয়া যায়। তো সেটা আসবে এখানে 6 দিয়ে ক্যান্সেল করলে 6 5 আর 6 2 52, 13 দিয়ে 52কে 4 বার, অর্থাৎ এই নাম্বার দুইটার আসলে এইচসিএফ 4। এখন জানতে চাচ্ছে যে লার্জার নাম্বারটা কোনটা, যেহেতু দুইটা নাম্বারের রেশিও 6 এবং 13, তার মানে কমন যে পার্টটা অর্থাৎ এইচসিএফ 4 এই দুইটার সাথে গুণ হয়ে নাম্বারগুলো তৈরি হবে। তাহলে লার্জারটা হবে যেহেতু এখানে 13 ইউনিট বেশি 13 রেশিওতে, তাহলে 13 × 4, 4 13 52, 52 হবে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 12, 3 coins are tossed, find the probability of exactly 2 heads. exactly 2 heads মানে হচ্ছে যে যেহেতু 3টা কয়েন টস করলে আমাদের এখানে আমরা টোটাল যে আউটকাম সেটা বোধহয় জানি আমরা সবাই, যে টোটাল আউটকাম এই কয়েনের ক্ষেত্রে সেটা হচ্ছে 2n টোটাল আউটকাম। আমরা যদি টোটাল আউটকাম 2 তো যেহেতু এই 2 অলওয়েজ দেয়ার, আর n হচ্ছে যে কটা আমরা কয়েন টস করবো সেই কটা, যেহেতু এখানে 3 বলা হচ্ছে তার মানে 2^3 = 8, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের টোটাল আউটকাম হচ্ছে যে 8। আর আমরা চাইলে স্যাম্পল স্পেস দেখেও করতে পারি, সেই ক্ষেত্রে কি হবে, আমরা যদি লিখি 3টা কয়েন টস করলে এমন হতে পারে যে এই হেড 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 সবগুলো হেড আসছে, অথবা হতে পারে যে হেড হেড তারপর একটা টেল, অথবা হতে পারে হেড টেল তারপর একটা হেড, অথবা হতে পারে হেড টেল এবং এরপরে টেল, আবার হতে পারে যে টেল হেড এবং হেড, অথবা টেল হেড টেল,
অথবা টেইল, তারপরে টেইল হেড, অথবা টেল টেল টেল। এই যে এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা আউটকাম, যেটা এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার 3 8 আউটকাম সেটা পেয়ে যাই। এখন এই 8টা আউটকামের মধ্যে যদি আমরা স্যাম্পল স্পেস ধরে করি, হিসাব করি, তাহলে বলা হচ্ছে যে এক্স্যাক্টলি 2 হেড কয়টা হবে। তাহলে এক্স্যাক্টলি 2 হেড, এই যে প্রথমটাতে 3টা হেড, তাহলে এটা হবে না। তারপরে এই যে এইচ এইচ টি 2টা হেড আছে, এটা হবে। এইচ এইচ টি 2টা হেড আছে, এটা হবে। আর কোথায় এইচ এইচ টি 2টা হেড আছে, এটা হবে। এর বাইরে আর কোনোটা নাই। তো তার মানে এটা তার মানে এখানে 1 2 3 এই 3টা আছে যেখানে এক্স্যাক্টলি 2টা হেড আছে। তাহলে টোটাল আউটকাম যেহেতু 8 এবং ফেভারেবল আউটকাম আমরা ডিজায়ার্ড যেটা চাচ্ছি, ডিজায়ার্ড আউটকাম হচ্ছে যে 3, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে 3/8। সো 3/8 এখানে অপশন এতে আছে, সেটাই হবে আনসার। আর স্যাম্পল স্পেস না করে যদি আমরা ম্যাথমেটিক্যালি করতে চাই, তাহলে বিষয়টা এরকম হবে যে টোটাল আউটকাম হচ্ছে যে 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8, এবং আমরা যেহেতু চাচ্ছি এক্স্যাক্টলি 2 হেড মানে হচ্ছে যে 8 এইচ এইচ এবং টি আসবে, কিন্তু এটা ভিন্ন ভিন্ন অর্ডারে আসতে পারে। এই ভিন্ন ভিন্ন অর্ডারটাকে মেনটেন করতে হয় কীভাবে, সেটা হচ্ছে যে এখানে 3টা আইটেম, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, 3টাকে অ্যারেঞ্জ করলে 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এর মধ্যে এইচ এবং এইচ একই জিনিস রিপিট হচ্ছে, তাহলে এইটা ডিসকাউন্টিং করে দিতে হবে ডিভাইড বাই 2টা এইচ এই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা। তো তার মানে হচ্ছে যে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 6/2 মানে 3, অর্থাৎ আমাদের যে ডিজায়ার্ড আউটকাম বা ফেভারেবল আউটকাম সেটা হচ্ছে যে 3। তাহলে প্রবাবিলিটি হবে তাহলে এই ডিজায়ার্ড আউটকাম 3 বাই টোটাল আউটকাম 8, সো 3/8 এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, a rectangular sheet of paper 10 cm long and 8 cm wide has squares of side 2 cm cut from each of its corner. The sheet is then folded to form a tray of depth 2 cm. What is the volume of this tray? অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার শিট আমরা যদি একটু ড্র করার চেষ্টা করি, 10 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্যপ্রস্থ, লেটস সে এটা। তো এখানে হ্যাজ স্কোয়ার্স অফ সাইড 2 সেন্টিমিটার কাট ফ্রম ইচ অফ ইস কর্নার। আচ্ছা, তাহলে যেহেতু কর্নার 4টা থাকে শিটের, তাহলে 4টা কর্নার থেকে 2 সেন্টিমিটার করে কাট করে দিয়েছে। তাহলে এখানে লেটস সে এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার, এভাবে করে 4 কর্নার থেকে কেটে দেওয়া হয়েছে। কেটে এভাবে এটাকে যে বাকিটুকু অংশ রয়ে গেল সেটা ফোল্ড করা হয়েছে। ফোল্ড করাতে একটা ট্রের মতন তৈরি হয়েছে। এটা 3 ডাইমেনশনাল অবজেক্ট হয়ে যাবে। এখান থেকে 2 ডাইমেনশন, এটা বুঝতে একটু কষ্ট, কিন্তু যেটা ফেলে দেওয়া আছে সেটা এখানে 2 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার, একইভাবে এখানে 2, এখানে 2, এভাবে করে ফেলা যাচ্ছে। তাহলে এখানে যা রয়েছিল, আগে ছিল আমাদের টোটাল 10, এখন এই 2 এবং 2 বাদ দিয়ে দেওয়ার কারণে এখন কিন্তু যেই ট্রেটা সেটার লেন্থ দাঁড়াচ্ছে 10 থেকে 2 × 2, অর্থাৎ 4 মাইনাস হলে 2 + 2 আর কি, বা 2 + 2 বলতে পারি, হোয়াটএভার। তো 4 মাইনাস হলে 6, লেন্থ হচ্ছে 6। এরপরে ব্রেথের ক্ষেত্রে একইভাবে, এখানে যেহেতু ব্রেথটা কোশ্চেনে দেওয়া ছিল কত, 8 সেন্টিমিটার, তো এই 8 থেকে এদিকে 2 মানে 4 বাদ যাচ্ছে, তাহলে 8 - 4, তাহলে রয়ে যাচ্ছে আরও 4। এবং যে হাইটটা আসবে সেটা এখানে বলা আছে, এই যে ট্রে অফ ডেপথ 2 সেন্টিমিটার, অর্থাৎ এটা 2 সেন্টিমিটার ডেপথের হাইট হবে আর কি, ফোল্ড করা হয়েছে এভাবে করে। তো সেই হাইটটা হচ্ছে যে 2। তাহলে এখন ভলিউম জানতে চাওয়া হচ্ছে, যে ভলিউম আমরা জানি যে ভলিউম হচ্ছে যে লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে লেংথ হচ্ছে 6, ইন্টু ব্রেথ হচ্ছে 4, ইন্টু হাইট হচ্ছে 2। তাহলে 6 × 4 24, ইন্টু 2 48। তাহলে 48, যেহেতু এটা ভলিউম কিউবিক একক, তাহলে কিউবিক সেন্টিমিটার হবে এই কোশ্চেনের অ্যান্সার। অপশন বিতে আছে। কোশ্চেন নাম্বার 14, a group of 20 friends formed an investment club with each member contributing an equal amount to the general fund. The club then invested the entire fund, which amounted to T taka, in stock X. The value of the stock subsequently increased 40%. At that point, the stock was sold and the proceeds were divided evenly among the members. In terms of T, how much money did each member of the club receive from the sale? তাহলে 20 জন ফ্রেন্ড, তার মানে এখানে 20 জন মেম্বার, 20টা ভাগ হবে, যেহেতু জানতে চাইছে হাউ মাচ ডিড ইচ মেম্বার অফ দ্য ক্লাব রিসিভ ফ্রম দ্য সেল থেকে প্রত্যেক মেম্বার কত পাবে। এখন এই 20 জন তারা কিন্তু টোটাল যে পেমেন্ট কন্ট্রিবিউশন করলো সেটা টি টাকা, এবং এটা ইনক্রিজ হয়েছে 40% পরবর্তীতে, তাহলে স্টকে এটা 40% ইনক্রিজ হয়েছে। তাই যে কোনো একটা ভ্যালু 40% ইনক্রিজ হয়ে এটা 140% হয়ে যায়, এটা আমরা জানি।
40% ইনক্রিজ হয়ে এটা 140% হয়ে যায়। তাহলে 140% অফ যে মূল এটা ছিল ভ্যালুটা ছিল অর্থাৎ টি টাকা, তাহলে 140% অফ টি হবে এটা ফাইনাল ভ্যালু। এই ফাইনাল ভ্যালুটা এখন 20 জনের মধ্যে যদি ডিস্ট্রিবিউট করা হয় তাহলে এটা এক একজন পাবে ডিভাইড বাই 20 করলে যেটা সেটা, তার মানে এক একজন তাহলে এই টাকাটা পাবে। তো এটাকেই এখন আমাকে অ্যান্সার অপশন অনুযায়ী সাজায় নিতে হবে। তো আমরা প্রথমে 140% অফ টি কে 20 দ্বারা ভাগ করলে 140 কে 20 দ্বারা ভাগ করলে 7% আসতেছে, অর্থাৎ প্রত্যেকে 7% অফ টি পাবে। আর অপশনে এভাবে করে দেওয়া নাই, অর্থাৎ 7%টাকে নিচে 7/100 লেখা হয়েছে, 7/100 এবং উপরে টি রয়ে গেছে অফ মানে ইনটু, তাহলে 70/100, তাহলে 70/100 হবে এই কোশ্চেন অ্যান্সার, অপশন ডি তে আছে সেটা। Question number 15. A machine is sold at a profit of 10%. Had it been sold for taka 40 less, there would have been a loss of 10%. What is the cost price? তাহলে একটা মেশিন এখানে যা কিছুই কস্ট প্রাইস ছিল তার একবার 10% প্রফিটে বিক্রি করেছে, এখান থেকে 10% ইনক্রিজে বিক্রি করেছে। আর যদি এটা 40 টাকা কমে বিক্রি হতো তাহলে দেয়ার উড হ্যাভ বিন এ লস অফ 10%, তাহলে এখান থেকে 10% মাইনাস হতো, 10% মাইনাস হতে এই ভ্যালুটা আসতো। তাহলে এই যে এসপি এবং এই যে এসপি, এই দুই এসপির পার্থক্যটা টাকায় হচ্ছে, এখানে বলা হচ্ছে যে 40। তাহলে টাকায় যেটা 40 যদি পার্সেন্টেজে আমরা খেয়াল করি, এখান থেকে এখানে পর্যন্ত 10 এবং এখান থেকে এখানে পর্যন্ত আরও 10, অর্থাৎ 20%। তো তার মানে হচ্ছে যে 20% অফ কস্ট প্রাইস সেটা হচ্ছে টাকা 40। তাহলে যেহেতু হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস জানতে চাওয়া হচ্ছে, তার মানে 100% অফ কস্ট প্রাইস ইজ হোয়াট। তো 20 এখানে 40 দ্বিগুণ হয়েছে, 100% যেটা সেটাও তাহলে দ্বিগুণ হয়ে 200 হয়ে যাবে। সো 200 হবে কস্ট প্রাইস, অপশন বি তে আছে। কোশ্চেন নাম্বার 16. A train crossed a platform in 45 seconds traveling with a speed of 36 km/h. If the length of the train is 200 meters, then what will be the length in meters of the platform? তাহলে একটা ট্রেন যখন 45 সেকেন্ডে 36 km/h বলা হচ্ছে যে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্যটা কত জানতে চাওয়া হচ্ছে এবং ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার বলা হচ্ছে। তো যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের লেংথ এবং প্ল্যাটফর্মের লেংথ অতিক্রম করে। তো ওই অতিক্রান্ত সময়টা হচ্ছে যে 45 সেকেন্ড। তাহলে 36 km/h 45 সেকেন্ডে যে টোটাল লেংথ অতিক্রম করে সেটা যদি আমরা আগে দেখি, টোটাল লেংথ ইকুয়াল টু আমরা জানি যে স্পিড ইন্টু টাইম, লেংথ মানে এখানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড যেটা সেটা হচ্ছে যে 36, যেহেতু এটা km/h আছে তাহলে এটাকে ইন্টু 5/18 দ্বারা গুণ করে আমরা মিটার পার সেকেন্ডে নিব, এবং এই স্পিডটাকে তাহলে এখন মিটার পার সেকেন্ডকে ইন্টু 45 দ্বারা গুণ করলে তখন এটা এত সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব সেটা বেরোবে, অর্থাৎ টোটাল লেংথটা বেরোবে। তো এই টোটাল লেংথটা কত আমরা এখানে দেখি, 18 36 মধ্যে দুবার 2 × 5 মানে 10, 45 × 10 মানে 450। তাহলে এই যে টোটাল লেংথ অর্থাৎ ট্রেনের লেংথ এবং প্ল্যাটফর্মের লেংথ, যেহেতু প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় ট্রেনটা নিজের লেংথ এবং প্ল্যাটফর্মের লেংথ অতিক্রম করে, তাহলে টোটাল লেংথটা 450 মিটার অতিক্রম করেছে। এর মাঝে এই 450-র মধ্যে ট্রেনের নিজের লেংথ 200 মিটার দেওয়া আছে, তাহলে প্ল্যাটফর্মের লেংথ হবে বাকিটা সাবট্রাক্ট করলে 250 মিটার। তাহলে প্ল্যাটফর্ম 250 মিটার, অপশন এ তে আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17. The perimeters of two squares are 40 cm and 30 cm. Find the perimeter of a third square whose area is equal to the difference of the area of the two squares. তাহলে ডিফারেন্স, এই দুটো স্কোয়ারের ডিফারেন্সের সমান একটা থার্ড স্কোয়ার, সেটার পেরিমিটার কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এই দুটা স্কোয়ারের এরিয়ার পার্থক্যটা কত সেটা দেখি আমরা। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে পেরিমিটার প্রথমত দেওয়া আছে, তাহলে একটা স্কোয়ারের পেরিমিটার 40, তাহলে এখান থেকে আমরা তার সাইডে চলে যাব, 40/4 করলে একটা সাইড আসবে, এবং একে যদি আমরা স্কোয়ার করি তাহলে এই স্কোয়ারটার এরিয়াটা পাওয়া যাবে। আবার আরেকটা স্কোয়ার যার পেরিমিটার হচ্ছে 30, পেরিমিটার যদি 30 হয়ে থাকে তাহলে তার সাইড হবে 30/4 এবং তার এরিয়া হবে, তাহলে এটাকে স্কোয়ার করলে যেটা সেটা। এই দুটো স্কোয়ারের পার্থক্যটা হচ্ছে তৃতীয় যে স্কোয়ারটা তার এরিয়ার সমান।
তাহলে এই দুটোর পার্থক্যটা আমরা স্কোয়ারের পার্থক্যটা দেখি কত। তো এটাকে 4 দিয়ে 40 এটাকে কাটাই যাচ্ছে, কিন্তু একে আবার কাটা যা মানে ইজি ফর্মে কাটা যাচ্ছে না, ডেসিমাল চলে আসতেছে। এই কারণে আমরা এভাবে রেখে, যেহেতু এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মেটে আছে, তাহলে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এইভাবে চিন্তা করি। অর্থাৎ 40/4 প্লাস 30/4 a প্লাস b ইন্টু 40/4 মাইনাস 30/4 a মাইনাস b এইভাবে নেওয়া যায়। তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে কিছুটা। তো a প্লাস b মানে এখানে 40 প্লাস 30/4, 40 প্লাস 30 মানে 70 একবারেই করি, তাহলে 70/4 ইন্টু এখানে আসতেছে 40 মাইনাস 30 মানে 10, তাহলে 10/4। তার মানে থার্ড যে স্কোয়ারটা তার এরিয়াটা হচ্ছে তাহলে এই ভ্যালুটা এখানে 700/16, কিন্তু যেহেতু আমরা চাচ্ছি যে ফাইন্ড দ্য পেরিমিটার, তো পেরিমিটার বের করতে গেলে এইটাকে রুট করতে হচ্ছে প্রথমে, তারপরে 4 দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে এটাকে প্রথমে রুট করলে আমরা সাইড পাবো, তারপরে ওই সাইডকে 4 দ্বারা গুণ করলে পেরিমিটারটা পাওয়া যাবে। তাহলে যেটা আমাদের দরকার সেটা পেরিমিটার, তাহলে রিকোয়ার্ড পেরিমিটার যেটা সেটা হচ্ছে যে 70/4 ইন্টু 10/4 এটার রুট করব এবং তাকে ইন্টু পরবর্তীতে 4 দ্বারা গুণ করলে সেটা আমাদের অ্যান্সার আসবে। তো এখানটায় যেটা দেখছি আমরা একটা আনইউজুয়াল নাম্বার এসে গেছে, 70 and 10 মানে 700, ঠিক আছে। তাহলে উপরে 700 এবং এটার রুটটা রাখি, আর এখানে 4 ইন্টু 4 ইয়ে করলে একটা 4 আসবে, আর ইন্টু আর একটা 4, তাহলে এই 4 ক্যান্সেল, তার মানে √700। তাহলে √700 আর কি এখানে অ্যান্সার আসবে, কিন্তু √700 এইখানে কোনো অপশানে নাই। 25-এর স্কোয়ার হচ্ছে 625, আর 26-এর স্কোয়ার, এটা 26-এর স্কোয়ার হচ্ছে 676 এবং 27 হচ্ছে যে 729, তাহলে এটা 26 এবং 27-এর মাঝখানে মাঝামাঝি হবে, অর্থাৎ 26 পয়েন্ট সামথিং হবে, 26 পয়েন্ট সামথিং। যেহেতু অপশনে 26 পয়েন্ট সামথিং নাই, তার মানে এখানে আসলে ভুল আছে, কোথাও ভুল হয়েছে। এটা বিভিন্ন বুকে আসা কোশ্চেন যেখানটায় এখানে অ্যাকচুয়ালি 30 সেন্টিমিটার আসছে, বাট এটা 32 সেন্টিমিটার দেওয়া ছিল। তো 32 সেন্টিমিটার ধরে করলে এটা আবার কারেক্ট অ্যান্সার পাওয়া যাবে এখানে, বাট এই ভ্যালু অনুযায়ী, এই ইনফরমেশন অনুযায়ী এটা 26 পয়েন্ট সামথিং আছে, যেটা অ্যান্সার অপশনে নাই। কোশ্চেন নাম্বার 18, if a plus b plus c equal to 0, the value of a squared by bc plus b squared by ca plus c squared by ab is what? তো এই ধরনের কোশ্চেন আমরা ফর্মুলার হেল্প নিয়ে করতে পারি, অথবা বেটার অ্যাপ্রোচ হচ্ছে ভ্যালু পুটিং মেথড। ভ্যালু পুটিং করতে গেলে যেহেতু এখানে বলা আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তাহলে আমরা a b এবং c এর ভিন্ন ভিন্ন মান ধরবো এমনভাবে যাতে করে সেগুলো 0 হতে পারে। তো এমন হতে পারে লেটস সে a ইকুয়াল টু 1, আবার b ইকুয়াল টু -1, এবং সেই ক্ষেত্রে তাহলে 0 হয়ে গেল, এবং যেহেতু তিনটার যোগফল আলটিমেটলি 0 রাখতে হবে, তাহলে c ইকুয়াল টু 0 আনা যায়। বাট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে c যদি 0 নেই, আমাদের এখানে ডিনোমিনেটরে কিন্তু c আছে, তাহলে c 0 আনা মানে তাহলে ডিনোমিনেটর 0 হয়ে যাবে, এবং ডিনোমিনেটর 0 করা যাবে না, কারণ ডিনোমিনেটর 0 হলে একটা নাম্বার আনডিফাইন্ড হয়ে যাবে, আমরা জানি। তাহলে এখানে পুট ভ্যালু ধরার সময় এমনভাবে আনতে হবে যাতে করে কোনোভাবে ডিনোমিনেটর 0 না হয়। তো কাজেই এই ভ্যালুটা 1 -1 এবং 0টা হচ্ছে না, তাহলে আমরা চিন্তা করি অন্য কোনো যে কোনো পসিবল ভ্যালু নিতে পারি। যেমন আমি যদি এখানে b কেও যদি 1 ধরি, তাহলে 1 1, তাহলে 0 আনতে গেলে তিনটার যোগফল, তাহলে c কে -2 ধরতে হবে। এখন এই ভ্যালু যদি আমরা বসাই, তাহলে প্রথমটাতে আমরা 1 স্কোয়ার ইজ 1 ডিভাইড বাই bc মানে হচ্ছে যে 1 ইন্টু -2, তার মানে -2, তারপরে প্লাস দ্বিতীয়টাতে উপরে b স্কোয়ার মানে 1 স্কোয়ার হুইচ ইজ 1 ডিভাইডেড বাই c যেহেতু -2, a হচ্ছে যে 1, তার মানে এটাও -1, এরপরে প্লাস c স্কোয়ার তো -2 স্কোয়ার। তো খেয়াল করি -2 স্কোয়ার যদি আমরা একবারে লিখে নেই, তো -2 স্কোয়ার হচ্ছে যে 4, মাইনাসটা আউট হয়ে যাচ্ছে, আর ডিভাইড বাই a ইন্টু b হচ্ছে যে 1 ইন্টু 1 ইন্টু 1 ইজ 1। তো আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে যে এই -1/2, এটা কিন্তু আসলে -1/2, আবার এইটাও -1/2 অ্যান্ড +4। এখন এই -1/2 আর এই -1/2 মানে হচ্ছে যে আসলে -1, আর -1 + 4 ইকুয়াল টু আলটিমেটলি 3, +3। তাহলে +3 অপশন ডি হবে এই কোশ্চেনের অ্যান্সার। তো এটা হচ্ছে ভ্যালু পুটিং মেথড, এটাই বেটার অ্যাপ্রোচ। আর যদি ইকুয়েশন নিয়ে চিন্তা মানে আমরা ফর্মুলার নিয়ে চিন্তা করতে যাই, তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু
এ স্কোয়ার বাই বিসি আছে, আবার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো একটা সুন্দর ফর্মুলা আছে যেটা হচ্ছে যে রুল হচ্ছে, সেটা হচ্ছে যে এ কিউবড প্লাস বি কিউবড প্লাস সি কিউবড এর ফর্মুলা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড প্লাস সি স্কোয়ার্ড মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ অ্যান্ড প্লাস 3abc। এখন এইরকম সম্পর্কে এই ফর্মুলায় যদি কখনো এমন হয় যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, যেহেতু কোশ্চেনে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা 0 বসাই দেই তাহলে এই হোল ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তো 0 হয়ে গেলে ইকুয়াল টু 3abc থাকতেছে। তো তার মানে হচ্ছে যে ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ইফ a plus b plus c equal to 0, then there is always a cubed plus b cubed plus c cubed equal to হয় 3abc। এখন এই যদি হয়ে থাকে তাহলে এখন আমরা এই জায়গাটা থেকে আমরা কাজ শুরু করি, অর্থাৎ a কিউবড আমি আবার লিখছি a কিউবড প্লাস b কিউবড প্লাস c কিউবড ইকুয়াল টু হচ্ছে যে 3abc। তা এখন ওই 3টা রেখে abcটাকে এখানে নিয়ে আসি, abc এখান থেকে তাহলে এই লাইনে আসলাম। এবার আমরা যদি এবিসিটাকে ডিস্ট্রিবিউট করে দেই, অর্থাৎ একবার এ কিউবের সাথে ডিভাইড বাই এবিসি প্লাস বি কিউবের সাথে আবার ডিভাইড বাই এবিসি ডিস্ট্রিবিউট করে দিলাম, এবং সি কিউবড বাই এবিসি ইকুয়াল টু 3 হচ্ছে। এবারে যদি দেখেন কাটাকাটি করা যায়, এখানে এ একটা ক্যান্সেল হলে উপরে থাকবে এ স্কোয়ার্ড বাই নিচে বিসি, আবার প্লাস বি ক্যান্সেল হলে বি স্কোয়ার্ড বাই এসি, এবং সি একটা ক্যান্সেল হলে সি স্কোয়ার্ড বাই এ বি ইকুয়াল টু আলটিমেটলি 3 আসতেছে, যেটা আমরা অলরেডি অ্যান্সার করে আসছি। তাহলে অ্যান্সার সি হবে এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19, in a set of 3 numbers the average of first 2 numbers is 2, the average of the last 2 numbers is 3, and the average of the first and the last numbers is 4, what is the average of the 3 numbers? তাহলে এখানে দুইটা করে অ্যাভারেজ নেওয়া হয়েছে। প্রথম দুইটার অ্যাভারেজ হচ্ছে 2, পরবর্তী দুইটার অ্যাভারেজ হচ্ছে 3, এবং প্রথমটা এবং লাস্টেরটার অ্যাভারেজ হচ্ছে 4। এখন যেহেতু এখানে যদি আমরা খেয়াল করি 2, 3, 4 কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে সমান্তর ধারা, গ্যাপ সমান, তাহলে অ্যাভারেজের অ্যাভারেজ যেহেতু এটা এপি, তাহলে অ্যাভারেজের অ্যাভারেজও হবে তাহলে মাঝেরটা। নর্মালি যে এপির ক্ষেত্রে অ্যাভারেজ মিড ভ্যালু হয়, এপির ক্ষেত্রে অ্যাভারেজ মিড ভ্যালু হয়। তাহলে যেহেতু এখানে অ্যাভারেজগুলো আবার অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাহলে অ্যাভারেজগুলোর অ্যাভারেজও মিড ভ্যালু হবে, অর্থাৎ অ্যান্সার 3 হবে। সো 3 অপশন এ তে আছে। তারপরেও ইলাবোরেটলি দেখতে চাইলে বিষয়টা আমরা যদি 3টা নাম্বার ধরে নেই, যে প্রথমটা n1 এবং n2 n3, তাহলে বলা হচ্ছে অ্যাভারেজের ফার্স্ট 2 নাম্বার হচ্ছে যে 2, তার মানে n1 প্লাস n2 যদি যোগ করি, যেহেতু অ্যাভারেজ 2 ছিল তাহলে যোগ করলে দুইটা হবে 2 × 2 4, আবার লাস্টের দুইটা অর্থাৎ n2 প্লাস n3 করলে হবে, যেহেতু অ্যাভারেজ 3 তাহলে সাম হবে 3 × 2 6, এবং লাস্টেরটা এবং প্রথমটা n1 এদেরকে যোগ করলে পাওয়া যাবে, যেহেতু অ্যাভারেজ 4 তাহলে সাম হবে 4 2 8। তো এবারে যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে n1 দুটো আছে, n2 দুটো আছে, n3 দুটো আছে, তার মানে টোয়াইস অফ n1 প্লাস n2 প্লাস n3 ইকুয়াল টু এই পাশে যোগ করলে পাওয়া যাচ্ছে 6 4 10 18। তাহলে শুধু n1 প্লাস n2 প্লাস n3 তিনটা নাম্বারের যোগফল, তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে 9, কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে এই তিনটা নাম্বারের অ্যাভারেজ কত। তাহলে অ্যাভারেজ হয় তিনটা নাম্বারের ক্ষেত্রে তাদের সাম ডিভাইড বাই 3 করলে যেটা সেটা 3। সো 3 ইজ দ্য অ্যান্সার, বাট আমরা আগে থেকেই জানি যে এটার অ্যাভারেজটা 3, অপশন হচ্ছে তাহলে এ। কোশ্চেন নাম্বার 20, what is the value of under root 10 plus under root 25 plus under root 108 plus under root 154 plus under root 225? এই ক্ষেত্রে শেষের দিক থেকে মানে কাজটা শুরু করতে হয়, অর্থাৎ এই যে 225 এর রুটটা আগে করতে হবে। তো 225 এর স্কয়ার রুট হচ্ছে যে 15, অর্থাৎ এই 154 এর সাথে 15 যোগ হয়ে যাবে। তো 154 এর সাথে 15 যোগ হলে এটা হয় 169। এখন এই 169 এর উপরে রুট আছে, তার মানে 169 এর স্কয়ার রুট হচ্ছে 13, সেটা এখানে 108 এর সাথে যোগ হয়ে আসবে। এই 13 এখানে যোগ করলে এটা হয়ে যাচ্ছে 121। এখন 121 121 এর স্কয়ার রুট করলে 11 আসে, সেই 11টা আবার এখানে 25 এর সাথে অ্যাড হবে, তাহলে 25 এর সাথে অ্যাড হয়ে সেটা 36 হচ্ছে, তার উপর আবার স্কয়ার রুট আছে, তাহলে 36 এর স্কয়ার রুট হচ্ছে 6, এই 6টা এখানে 10 এর সাথে যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 16। এই 16 এর উপর রুট আছে, তার মানে রুট 16 হচ্ছে যে 4, তাহলে অ্যান্সার হবে এখানে 4। তো এটা শেষ দিক থেকে করে আসতে হয়, না লিখেও কোশ্চেনে রেখেই করা সম্ভব হয় আর কি। ওকে, এই ছিল কোশ্চেনগুলো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।